ছেড়ে একটি নতুন দেশের নতুন শহর, যেই শহরটাকে অনেকেই বলে থাকেন সিটি অফ লাইট, আবার অনেকেই বলে থাকেন সিটি অফ লাভ, সেই মোনালিসার শহর প্যারিসের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন উঠে পড়ছি ট্রেনে, চলেছি সুইজারল্যান্ডের লুজার্ন থেকে প্যারিসের পথে। লুজার্ন থেকে প্যারিস যাওয়ার জন্য কোনো ডাইরেক্ট ট্রেন আমরা পাইনি, সেই জন্য আমরা ব্যাসেল হয়ে গেছিলাম। এখন আমরা আছি ব্যাসেলে, যেটা সুইজারল্যান্ডেরই একটি শহর। সেখান থেকে আবার ট্রেন ধরে আমরা পৌঁছে যাব প্যারিসে। এই ব্লগে থাকছে প্যারিসের কিছু আইকনিক স্পটস, এখানে আছে আমাদের লাগেজ, উঠে পড়েছি আমরা ব্যাসেল থেকে ট্রেনে, আর থাকছে কিছু ইউজফুল টিপস যেগুলো প্যারিস আসার আগে সবারই জানা উচিত। কারণ অনেকেই হয়তো আপনারা জানেন যে প্যারিসে অনেক রকমের স্ক্যাম হয়। এখানে আসার আগে আমরা অনেক ওয়েবসাইট ঘেটে, অনেক ব্লগস দেখে এগুলো জেনেছিলাম, যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম প্যারিসে। এখন আমরা ধরে নিয়েছি মেট্রো আর যাচ্ছি আমাদের এয়ারবিএনবির পথে। এখানে আমরা নিয়েছিলাম এয়ারবিএনবি 3 রাত থাকার জন্য। এখানে আমরা ছিলাম 3 রাত 4 দিনের মতন। এখানে আমরা নেমেও গেছি ট্রেন থেকে আর যাচ্ছি যেখানে আমাদের এয়ারবিএনবি বুক করা আছে সেখানে। এইটাই হলো আমাদের সেই এয়ারবিএনবি। ঢুকছি এখন সেখানে। আমাদের এয়ারবিএনবিটা ছিল খুবই ভালো একটা জায়গায়, একদম সেন্ট্রাল লোকেশনে। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা সেন্টারেই থাকা পছন্দ করি। এখানে আমরা ঢুকে পড়েছি ঘরের ভেতরে। আমাদের এই এয়ারবিএনবিটা ছিল আইফেল টাওয়ার থেকে মাত্র 300 মিটার দূরত্বে। ঘরটা বেশ ভালোই ছিল। কিচেনে ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিন কাম ড্রায়ার, আর ব্যালকনিও ছিল যেটায় যাব এক্ষুনি। আর এই হলো বাইরের ভিউটা আমাদের এয়ারবিএনবি থেকে। একটা বেডরুম ছিল আর এই হলো ব্যালকনি, আর ব্যালকনি থেকে এই হলো বাইরের ভিউটা। ওয়েদারটাও আজকে বেশ ভালোই আছে। এই দিকে আছে বেডরুম, এই হলো বেডরুমটা। একটাই বেডরুম ছিল, 2টো রুম আছে, কিন্তু একটা রুম যিনি অনার এয়ারবিএনবি তিনি লক করে রেখেছিলেন পার্সোনাল ইউজের জন্য। যাই হোক, ওখানে লাগেজ রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। আজকে আমাদের প্রথম যেটা দর্শনীয় স্থান সেটা হলো সেইন রিভার ক্রুজ। এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। এখানের এই রিভার ক্রুজ বা আইফেল টাওয়ারের টিকিট আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। আজকেই আমরা যাব এই দুটো জায়গাতে। বিকেল 5:30টার সময় আমাদের ক্রুজের টাইম ছিল। যেহেতু রাত্রে আমরা আইফেল টাওয়ারে ওঠার প্ল্যান করেছিলাম, সেই জন্য একটু বিকেল বেলাতেই এই রিভার ক্রুজটা আমরা সেরে নিতে চেয়েছিলাম। কারণ আরও যে 2 দিন থাকবো সেই 2 দিনে আছে অন্য প্ল্যান। এই আমরা দেখতে পেলাম প্যারিসের সিম্বল আর বিশ্বের সব থেকে বেশি ফটোগ্রাফ হওয়া ল্যান্ডমার্ক, যেটা সেই আইফেল টাওয়ারকে প্রথমবার কাছ থেকে দেখতে পেলাম। এখন যাচ্ছি সেই পথেই, কারণ আমাদের হাতে কিছুটা সময় আছে এখনো। চলুন যেতে যেতে আপনাদেরকে বলি যে প্যারিস কেন এত ফেমাস। প্যারিস এই নামটা শুনলেই একটা অন্যরকম ম্যাজিক আসে। এটা শুধুমাত্র একটা শহর নয়, এটা একটা অনুভূতি। এখন এটা ফেমাস কেন সেটা যদি বলতে যাই, তাহলে প্রথমেই আসে যার নাম, সেটা হলো এই যে আইফেল টাওয়ার, যেটা আগেই বললাম এটা প্যারিসের একটা সিম্বল। আর দ্বিতীয়ত, প্যারিস ফ্যাশনের রাজধানী। এখানে প্যারিস ফ্যাশন উইক বা বিশ্বের সেরা ডিজাইনারদের ব্র্যান্ডের হোম হচ্ছে এইখানে। আর তাছাড়াও আছে এখানে লোভার মিউজিয়াম, যেখানে আছেন মোনালিসা। এছাড়াও একে বলা হয় রোম্যান্সের শহর। এই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটা হলো প্যারিসের সবচেয়ে পুরনো ব্রিজ, পন্থ নিউফ, যার মানে হলো
নিউ ব্রিজ, এই যে এই ব্রিজটা, কিন্তু এটা হলো প্যারিসের সবথেকে পুরনো ব্রিজ। আপনারাও যদি কেউ গরমকালে এসে থাকেন এখানে, তাহলে আগে থেকেই চেষ্টা করবেন টিকিটটা বুক করে রাখার। তার কারণ গরমকালে এখানে টিকিট পাওয়া একটু অসুবিধা হয়ে থাকে অনেক সময়। রিভার ক্রুজের টিকিট হয়তো আপনারা পেয়ে যাবেন, কিন্তু আইফেল টাওয়ারের টিকিট যে সময় আপনি চান সেটা হয়তো নাও পেতে পারেন। এই হলো আইফেল টাওয়ারটা, যেটাকে দেখার জন্য বহু মানুষ সারা পৃথিবী থেকে বিভিন্ন সময় এখানে এসে থাকেন। এখন চলুন আপনাদেরকে বলি যে প্যারিসে আসার আগে কোন কোন বিষয়ে সচেতন থাকতে হয়। প্রথমত, পিকপকেটিং এখানে খুবই কমন। সব থেকে বেশি হয় মেট্রো, ট্রেন স্টেশন আর এই ট্যুরিস্ট স্পটগুলোতে, যেমন আইফেল টাওয়ার বা এই রিভার ক্রুজ এইসবের কাছে। আর সব থেকে বড় কথা হলো ওনারা খুবই স্মার্ট, অনেক সময় গ্রুপে কাজ করেন। কেউ আপনার মনোযোগ অন্যদিকে সরাবে, আবার অন্য কেউ ব্যাগ থেকে জিনিস নিয়ে নেবে। তাই ব্যাগ সবসময় সামনে রাখা উচিত। আমরা যখন গেছিলাম আমরা তো ব্যাগ ছাড়াই গেছিলাম। এই যে এই ক্রুজটা, এখানেই আমরা উঠব এখন। এখানে আছে টিকিট কাউন্টারও। তো ক্রুজের টিকিট হয়তো আপনারা পেয়ে যাবেন। এই হলো সেই টিকিট কাউন্টার, এখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন। আমাদের টিকিট যেহেতু আগে থেকেই কাটা ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। এখানে টিকিটের ভাড়া এক একজন অ্যাডাল্টের লেগেছিল প্রায় 18 ইউরোর মতো। গুবলুর তো কোনো টিকিট লাগেনি, তাই আমাদের দুজনেরই টিকিট লেগেছিল। বাচ্চাদের 6 বছর থেকে মনে হয় টিকিট লাগে। তো এখন আমরা উঠে পড়ব ক্রুজে। আর চলুন আপনাদেরকে বলি দ্বিতীয়ত কি কি এখানে স্ক্যাম হতে পারে। অনেক সময় এখানে কেউ আসবে যারা আপনাকে ফর্মে কোনো একটা ফর্ম দেবে, সেখানে সাইন করতে বলতে পারে, যেমন ডোনেশন ফর চ্যারিটি এই রকম। এগুলো কিন্তু বেশিরভাগ সময়ই স্ক্যাম হয়ে থাকে। আপনি যখনই সাইন করতে যাবেন তখনই আপনার ফোন, ওয়ালেট দেখবেন সব চলে গেছে। যাই হোক, তো রাস্তায় কেউ এসে যদি আপনাকে কোনো কাগজ ধরায়, তাহলে সবসময় নো থ্যাংক ইউ বলে এড়িয়ে যাওয়াটাই ভালো। আমাদের ক্রুজ এখানে ছেড়ে দিয়েছে, আমরা উপরেই বসেছিলাম। এই আইফেল টাওয়ারের একদম নিচ থেকেই ছাড়ে এই ক্রুজটা। এই ক্রুজে যেতে যেতে আমরা দেখব প্যারিসের আরও কিছু আইকনিক স্পট, যেমন এখানের ব্রিজগুলো। এখানে অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে, যেমন পন্থ আলেকজান্ডার 3, পন্থ নিউফ যেটা বললাম পুরনো ব্রিজ, নট্রে ডেম ক্যাথেড্রাল যেটা দেখব আমরা একটু পরেই। আর চারপাশের ভিউটাই ছিল খুব সুন্দর। যদি রাত্রেবেলায় এই রিভার ক্রুজটা করা হয় তাহলে ভিউটা একদম অন্যরকম লাগে, কিন্তু যেহেতু আমরা রাত্রেবেলায় আইফেল টাওয়ারে ওঠার প্ল্যান করেছিলাম, সেই জন্য এই সময় করে নিয়েছিলাম এই ক্রুজটা। তাছাড়াও এখানে আর যে স্ক্যামগুলো হয় সেগুলো হলো ভিড়ের মধ্যে আপনাকে মানে অন্যদিকে মন ডিস্ট্রাকশন করার চেষ্টা ওনারা করতে পারেন। যেমন কেউ হয়তো আপনার সামনে কিছু ফেলে দেবে আর তারপর জিজ্ঞেস করবে যে ডু ইউ স্পিক ইংলিশ, এই রকম কিছু। তো যখন আপনি উত্তর দিতে যাবেন, মানে এইসবের মধ্যেও স্ক্যাম থাকে। আপনি যখনই অন্যদিকে মনোযোগ দেবেন বা ওনার সাথে কথা বলার চেষ্টা করবেন, তখনই হয়তো আপনার দেখবেন ব্যাগে হাত পড়ে গেছে। তাই ব্যাগ বা পকেট থেকে কখনো চোখ সরানো উচিত নয়। আর তারপরে হলো মেট্রো, কেননা প্যারিসের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য মেট্রো বা ট্রেন করে আপনারা যেতে পারেন। তো মেট্রোতেও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ গেটের সামনে যা হয়ে থাকে পকেটমাররা দাঁড়িয়ে থাকেন। তো কিছু সময়ের মধ্যেই আপনার ব্যাগ টেনে নিয়ে ওরা দৌড়ায়। এইসব স্ক্যাম এখানে খুবই হয়ে থাকে প্যারিসে। তো আপনার মূল্যবান যেসব জিনিসপত্র আছে সেগুলো সবসময় হোটেল বা এয়ারবিএনবিতে রেখে বেরোনোই ভালো।
আর আরেকটা জিনিস যেটা হলো আপনার জিনিসপত্রের উপরে যদি ইন্স্যুরেন্স থাকে তাহলেও সেটা ভালো হয়। ক্রুজ থেকে দূর থেকে এই ভিউগুলো দেখতে কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে সব ছাতা আছে, দূর থেকে মনে হচ্ছিল যে ছাতার নিচে সবাই বসে আছেন। এটা হলো আরেকটা ব্রিজ। এখানের ব্রিজগুলো খুব সুন্দর দেখতে। এই ক্রুজটা ছিল 1 ঘন্টার। আমাদের রাইড শেষ হয়ে গেছে, এখন আমরা নেমে পড়েছি। যাব এখন ডিনারে, কারণ এখন অলরেডি 6:30 বেজে গেছে। আর রাত 9:30টায় ছিল আমাদের আইফেল টাওয়ারে ওঠার টিকিট। আমরা ওই সময় বুক করেছিলাম। এখানে দেখেছেন রাস্তার ধারে কত লোক কিছু জিনিস বিক্রি করছেন। এখানে অনেক জায়গাতেই এরকম দেখতে পাওয়া যায় যে কিছু জিনিস নিয়ে ওনারা বিক্রি করছেন। কিন্তু সব থেকে আশ্চর্য জিনিস এই যে দেখেছেন, চারিদিকে দেখা যায় এইসব আইফেল টাওয়ার বিক্রি করছে বা অনেক রকমের জিনিস এনারা বিক্রি করেন। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যে যখনই কোনো পুলিশ আসে বা কাউকে এনারা দেখতে পান, সঙ্গে সঙ্গে ওনাদের জিনিস তুলে ওনারা চলে যান। আবার যেই পুলিশের গাড়ি চলে যায় তখন ওনারা আবার এগুলো পেতে বসে পড়েন। আমি এটা লক্ষ্য করেছি, দেখেওছি সামনে থেকে, সেজন্যই আপনাদেরকে বললাম যে এই সব জায়গা থেকে কোনো জিনিস না কেনাই ভালো যতদূর সম্ভব, কারণ এইসবের মধ্যেও অনেক সময় স্ক্যাম থাকে। আমরা চলে এসেছি একটা সুপার মার্কেটে। এখান থেকে কিছু জিনিস নিয়ে নেব, কারণ যেহেতু আমরা এয়ারবিএনবিতে আছি সেজন্য রাত্রেবেলায় কিছু রান্না করেও খাবো। এই হলো এখানের ফ্রুটসের দাম, কোনোটা 2 ইউরো, কোনোটা 5 ইউরো। আলু, পেঁয়াজ এগুলো সব 2 থেকে 3 ইউরোর মধ্যে আছে। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম কিছুটা আলু। আর যাচ্ছি এখন ভেতরে, দেখি দুধ নেওয়ার আছে, আর দেখা যাক কি কি নেওয়া যায়। ইউরোপের যে কোনো জায়গাতেই মানুষ ট্যাপ ওয়াটারের জলই খেয়ে থাকেন, কিন্তু প্যারিসে আসার পর এখানের এয়ারবিএনবিতে ট্যাপ ওয়াটারের জলটা আমাদের ভালো লাগেনি। তাই একটা জলের বোতল, 2টো বোতল নিয়ে নিয়েছিলাম, যার দাম ছিল প্রায় 1 ইউরোর মতন 2টো বোতলের দাম। আর দুধ নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম ডিম, 6টা ডিম। কিছুটা বাজার করে নিয়ে তারপরে আমরা এখন যাচ্ছি ডিনার করার জন্য, যেহেতু আমাদের রাত হয়ে যাবে আইফেল টাওয়ার থেকে ফিরতে ফিরতে। তখন হয়তো কিছুই খাবার পাবো না, আর অনেক সকালে বেরিয়েছি সুইজারল্যান্ডের লুজার্ন থেকে, সেই জন্য খিদেও পেয়ে গেছিল। তাই পিৎজা বার্গার খাওয়ার ইচ্ছে হচ্ছিল না। এখন আমরা পৌঁছে গেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের মধ্যে। শ্রিম্প মশালা, লাইম সোডা, বাসমতি রাইস, ডাল মাখানি, আলু ভাজা, চিকেন তন্দুরি, কোলাব, ওকে, এটা এমনি চাটনি, আলু পরোটা, চিকেন টিক্কা নান, পেশাওয়ারি নান, এই তো ডাল। এখানে আমাদের ডেজার্টে ছিল গোলাপ জামুন, 2 করে দিয়েছিল। আর এটা খুবই টেস্টি ছিল। শুধু টেস্টি বললে ভুল হবে, গরম ছিল। মনে হচ্ছিল যেন ওনারা হয়তো সত্যিই যে ওনারা সঙ্গে সঙ্গেই বানিয়ে দিয়েছিলেন, কারণ আমাদের খাবার অর্ডার দেওয়ার প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে ওনারা এটা দিয়েছিলেন। আমরা মেন কোর্স খেলাম আর তারপরেই এটা পেয়েছিলাম। খুব নরম ছিল আর গরমও ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এলাম আইফেল টাওয়ারের কাছাকাছি। দেখেছেন চারিদিকে কত ভিড়। এখন রাত 8:30 মতো বাজে। ভাবলাম একটু যেহেতু সময় আছে সেজন্য চারিদিকটা একটু ঘুরে দেখি। অনেক মানুষ এখানেও বসে বসে কিছু জিনিস বিক্রি করছিলেন, আবার অনেকে এমনিই বসেছিলেন, হয়তো
আইফেল টাওয়ারে ওঠার জন্যই ওনারা ওয়েট করছিলেন সময়ের জন্য। কিন্তু চারিদিকে খুবই ভিড় ছিল, খুব নয়েজিও ছিল চারদিকটা। এখন রাত 9টা মতো বাজে, কিন্তু চারিদিকে দেখেছেন ভালোই আলো আছে। আমরা সেকেন্ড লেভেল অবধি ওঠার জন্যই টিকিট কেটেছিলাম, লিফটে টিকিট কেটেছিলাম লিফটের জন্য। এখানে আপনি লিফটেও যেতে পারেন বা সিঁড়িতেও যেতে পারেন চাইলে। আমরা লিফটের জন্যই কেটে নিয়েছিলাম। আর একদম উপরের ফ্লোরটা অনেক সময় মেনটেন্যান্সের কাজের জন্য বন্ধ থাকে, একদম টপটা। তো আমরা যখন এসেছিলাম তখনও এখানে মেনটেন্যান্সের কাজই হচ্ছিল। এখানে আমরা ঢুকছি, এই যে এন্ট্রি লেখা আছে। আমরা অন্যদিকে চলে গেছিলাম, কিন্তু সেখান থেকে জানতে পারলাম যে এই দিক দিয়ে ঢুকতে হবে। এখন আমরা ঢুকছি ভেতরে, আমাদের সময় প্রায় হয়ে গেছে। এখানে আমরা ঢুকে পড়েছি। ভিতরটায় এই রকম আছে, চারদিকটা খুবই সুন্দর লাগছিল, চারিদিকের ভিউটা। এখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। ওই দূরে দেখছেন জল, মানে একটা ধোঁয়ার মতন কিছু আসছে। এই যে এটা হচ্ছে জলের ছিটকা দেওয়া হচ্ছে, মানে খুব গরম যেহেতু ছিল সেই জন্য অনেক মানুষ ওখানে দাঁড়িয়ে একটু রিফ্রেশড হচ্ছিলেন। তো যাই হোক, এই জায়গা থেকে আমাদের জার্নি শুরু হলো। আমরা ঢুকে পড়েছি এখন আইফেল টাওয়ারের ভেতরে, ওয়েট করছি লিফটের জন্য। আমাদের লিফটও চলে এসেছে, আমরা ঢুকে পড়েছি লিফটের ভিতরে। দেখেছেন চারিদিকে কত লোক, প্রচুর মানুষ ছিলেন। আর এই হলো লিফট করে উপরে ওঠার ভিউটা। খুবই সুন্দর লাগছিল তখন যখন উঠছিল লিফটটা আস্তে আস্তে। ফার্স্ট ফ্লোরে আমরা নামিনি, আমরা একদম সেকেন্ড ফ্লোরে গিয়েই নেমেছিলাম। আর এই উপরে ওঠার পর যে ভিউটা চোখের সামনে এলো সেটা ছিল সত্যিই ম্যাজিক্যাল, খুবই সুন্দর লাগছিল, যেটা ভাষায় কি বলবো আমি জানি না। এই যে দেখা যাচ্ছে রিভারটা, সেইন রিভার, যেখানে ক্রুজগুলো চলছে, আর পুরো প্যারিস শহরটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম উপর থেকে। খুব সুন্দর হাওয়া চলছিল। আমরা অপেক্ষা করছিলাম কখন আলো জ্বলে উঠবে চারিদিকে, আর আলো জ্বলার পর এই ভিউটা কেমন লাগে সেটা দেখার জন্য আমরা ওয়েট করছিলাম। দেখো এখানে লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে দেখো। অবশেষে রাত 10টার সময় হলো সেই অপেক্ষার অবসান। এখানে প্রত্যেক ঘন্টায় রাত 12টা পর্যন্ত 5 মিনিটের জন্য হয় লাইট শো। এখনো অন্ধকারটা পুরোপুরি হয়নি, সেই জন্য আলোগুলো জ্বলে ওঠেনি। এখানে কিছু কিছু আলো জ্বলছে এখন আস্তে আস্তে। আর এই হচ্ছে সেই লাইট শো, যেটা মাত্র 5 মিনিটের জন্যই হয়। এই ভিউটা হলো আইফেল টাওয়ারের সেকেন্ড ফ্লোর থেকে, সেই জন্য শুধু এইটুকুনি দেখা যাচ্ছিল। নিচে তো এখন নামার কোনো প্ল্যান নেই, কারণ আরও রাত হওয়ার পর এই ভিউটা কেমন লাগে সেটাও দেখার ছিল। যেহেতু আমরা নিজের থেকেই এসেছিলাম,
কোনো ট্যুর এজেন্সির তরফ থেকে আমরা এখানে আসিনি, নিজেরাই টিকিট কেটে এসেছিলাম। সেই জন্য যতক্ষণ ইচ্ছেই আমরা থাকতে পারতাম এখানে উপরে। রাত 12:30 বা 1টা পর্যন্ত এখানে থাকা যেত। এখানে এখন রাত 11টা মতো বাজে, আর দেখুন অলমোস্ট 90% জায়গায় আলো জ্বলে উঠেছে, কিন্তু এখনও কিছু জায়গায় আলো জ্বলা বাকি, আর রাতটাও পুরোপুরি হয়নি। এখন যেহেতু গরমকাল, সেজন্য রাত হতেও সময় লাগে ইউরোপের সব জায়গাতেই। রাত বলতে পুরোপুরি অন্ধকার হতে কিছুটা সময় লাগে। রাত 11টা 11:30 না বাজলে পুরোপুরি অন্ধকার হয় না। তাই প্রত্যেক মুহূর্তের ভিউগুলো আমি শুধু ক্যাপচার করছিলাম আমার ক্যামেরায়। এখন দেখুন অন্ধকারটা আরেকটু হয়ে গেছে, আর চারিদিকটা আস্তে আস্তে অন্য রকম লাগছে। চারিদিকের ভিউটা এখন মনে হচ্ছে একদম অন্য রকম, যখন আমরা উঠেছিলাম তখনের ভিউ আর এখনের ভিউ। এই দেখুন কি সুন্দর লাগছে না চারদিকটা, পুরো ম্যাজিক্যাল ভিউ। সেকেন্ড ফ্লোর অবধি আসতে আমাদের লিফটে টিকিটের ভাড়া লেগেছিল প্রায় 18 ইউরো করে এক একজন অ্যাডাল্টের। এখন বাজে রাত 11:15, আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে, আর সব দিকের আলোগুলোও জ্বলে উঠেছে। খুব সুন্দর হাওয়া চলছিল উপরে। নামতে ইচ্ছেই করছিল না একটুও, কিন্তু নামতে তো হতোই। তাই এই ভিউটা শেষবারের মতন ক্যামেরায় বন্দি করে আমরা নিচে নেমে আসছিলাম। কিন্তু আসার সময় আবার 1 ঘন্টা হয়ে গেছিল, সেজন্য আবার লাইট শো শুরু হয়ে গেছিল। এখানে আমরা নেমে পড়েছি নিচে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই লাইট শোটা বন্ধ হয়ে যাবে, যেহেতু এটা মাত্র 5 মিনিটের জন্যই হয়ে থাকে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কথা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।